বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, গত ২৮ দিনে রেমিটেন্স এলো ২৪,০০০ কোটি টাকা। ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির প্রভাব পড়েছিল রেমিটেন্স এবং বিদেশি মুদ্রা রিজার্ভে। আন্দোলন সংহতি জানিয়ে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করেছিল প্রবাসীরা, ফলে কমে গিয়েছিল রেমিটেন্স প্রবাহ। তবে আন্দোলন সফল হলে এবার মাত্র ২৪ দিনেই 2.4 বিলিয়ন রেমিটেন্স বাংলাদেশে এসেছে, যেটি বাংলাদেশের জন্য খুবই স্বস্তির সংবাদ। এরপর জানিয়ে দিব, নাহিদের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাজদুপুই। এদিকে মালিবাগে পুলিশের গাড়িতে আগুন। রাজধানীর মালিবাগে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গতরাত 11টার দিকে গাড়িটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এদিকে চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত 2। চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার কুশাই সড়কে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার 29 আগস্ট রাত 8:30টার দিকে বুড়িচত্বরের নাহার গার্ডেনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এবারে জানাবো, বিনামূল্যে বাংলাদেশকে 30,000 টন পটাশ সার দেবে রাশিয়া। রাশিয়া বিনামূল্যে বাংলাদেশ সরকারকে 30,000 টন পটাশ সরবরাহ করবে বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। এবং সর্বশেষ জানিয়ে দিব, সুমন শিকদার হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির 4 দিনের রিমান্ড। রাজধানীর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগ করা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ২৮ দিনে রেমিটেন্স এলো ২৪,০০০ কোটি টাকা। ছাত্র জনতার আন্দোলন কেন্দ্র করে সৃষ্টি পরিস্থিতির প্রভাব পড়েছিল রেমিটেন্স ও বিদেশি মুদ্রা রিজার্ভে। আন্দোলন সহিংস হলে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করেছিল প্রবাসীরা, ফলে কমেছে রেমিটেন্স প্রবাহ। তবে আন্দোলন সফল হলে তথা সরকার পতনের পরে বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ। আগস্ট মাসের প্রথম ২৮ দিনে বেশ বৈধপথে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে $2 বিলিয়ন বেশি। বৃহস্পতিবার 29 আগস্ট কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী আগস্ট মাসের 28 তারিখ পর্যন্ত রেমিটেন্স এসেছে $207 কোটি। টাকার হিসাবে যা 24,000 কোটি। গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল $143 কোটি। সেই হিসেবে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 31%। গত জুলাই মাসে 191 কোটি মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন ছিল। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গেল 23-24 অর্থ বছরের প্রথম মাসে জুলাই রেমিটেন্স এসেছিল 197 কোটি 31 লাখ, আগস্টে 159 কোটি 94 লাখ, সেপ্টেম্বর মাসে 133 কোটি 43 লাখ, অক্টোবরে 197 কোটি 14 লাখ, নভেম্বরে 193 কোটি, ডিসেম্বরে 199 কোটি 12 লাখ, 2024 সালের জানুয়ারিতে 201 কোটি 31 লাখ, ফেব্রুয়ারিতে 216 কোটি 45 লাখ, মার্চ মাসে 199 কোটি 70 লাখ, এপ্রিলে এসেছে 204 কোটি 42 লাখ, মে মাসে এসেছে 225 কোটি 38 লাখ এবং জুন মাসে এসেছিল 254 কোটি 16 লাখ মার্কিন ডলার। জুলাই মাসে আসে 191 কোটি ডলার রেমিটেন্স। নাহিদের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাজদুপুই। বৃহস্পতিবার 29 আগস্ট সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে এক সাক্ষাতের পর্ব আয়োজিত হয়। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়।
হয়। সাক্ষাৎকালে উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ ফ্রান্সের রাষ্ট্রদূতকে স্বাগত জানায়। ফ্রান্সের প্রতি বাংলাদেশের মানুষের সবসময় আগ্রহ ছিল বলেও উল্লেখ করেন তিনি। এ সময় ফরাসি রাষ্ট্রদূতের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, বেশ কয়েক বছর ধরে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের কথা শুনলেও এক্ষেত্রে অনেক দুর্নীতি এবং অনিয়ম রয়েছে। যে পরিমাণ অর্থ এসব প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে তার সুফল পুরোপুরিভাবে বাংলাদেশের জনগণ পায়নি। উপদেষ্টা আরও বলেন, দুর্নীতির জায়গাগুলো প্রাথমিকভাবে তদন্ত করছি। বাংলাদেশের আইসিটি সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে। দেশের যুব সমাজ তথ্য প্রযুক্তিতে পারদর্শী এবং তারা এই সেক্টরে কাজ করতে আগ্রহী। অপরদিকে ৭১ টিভি এবং ফারজানা রূপার বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে, সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চাচ্ছি, যেখানে সবাই তার মতো স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। সাক্ষাতে শেষ সময় পারস্পরিক সহযোগিতার আশ্বাসের মধ্য দিয়ে আলোচনা শেষ হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সাক্ষাৎকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মালিবাগে পুলিশের গাড়িতে আগুন। রাজধানীর মালিবাগে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার ২৯ আগস্ট রাত 11:30টার দিকে গাড়িটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, মালিবাগ ফ্লাইওভারের উপরে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার সংবাদ পেয়েছি আমরা। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রমাণ জানায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই পুলিশের গাড়ি জ্বলতে দেখা যায়। গাড়ির বানেট খোলা ছিল। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে পুলিশের গাড়িতে আগুন লেগেছে। আগুন লাগার পরে গাড়ির ভিতরে এবং সামনের অংশ দাউ দাউ করে জ্বলছে। চট্টগ্রামে 2 গ্রুপের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত 2। চট্টগ্রাম নগরের বায়েজিদ থানায় কোয়াইশ সড়কে 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার 29 আগস্ট রাত 8:30টায় বুড়িচরের নাহার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কোয়াইশ এলাকা 2 গ্রুপের সঙ্গে সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত 20 থেকে 25 জন। আরও 2 জনের আশঙ্কা অবস্থাজনক। আহতদের এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামি থানার ওসি সঞ্জয় কুমার সিনহা। কালবেলাকে বলেন, থানার গার্ডেনের সামনে 2 জন গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাদের মরদেহ এবার কেয়ার হাসপাতালে রয়েছে। আমরা ঘটনাস্থলের পথে রয়েছি। কিভাবে কি হয়েছে তা পরে বিস্তারিত জেনে জানাবো। বিনামূল্যে বাংলাদেশকে 30,000 টন পটাশ দেবে রাশিয়া। রাশিয়া বিনামূল্যে বাংলাদেশকে 30,000 টন পটাশ সার সরবরাহ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটোস্কি। বৃহস্পতিবার 29 আগস্ট সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা জানান। বৈঠকে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়া বিনামূল্যে বাংলাদেশকে 30,000 মেট্রিক টন বা 1,000 পটাশ সার সরবরাহ করবে। উপদেষ্টা এজন্য রাশিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান ও দ্রুত প্রক্রিয়া শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সারের পাশাপাশি বাংলাদেশকে 1 জাহাজ গম বিনামূল্যে সরবরাহ করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদ্যমান বন্যা পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জন আমরা নিরলস কাজ করে যাচ্ছি। বৈঠকে উপদেষ্টা বলেন, রাশিয়া বাংলাদেশে গম ও সার সরবরাহকারী অন্যতম দেশ। G2G ভিত্তিতে রাশিয়া থেকে গম ও সার আমদানি করা হয়। বাংলাদেশ ইতিমধ্যে 2.6 মিলিয়ন টন গম আমদানির টাকা পরিশোধ করেছে। বন্যাসহ বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে আমদানিকৃত গমের সর্বশেষ চালানের টাকা পরিশোধ সম্ভব হয়নি। সার্বিক দিক বিবেচনা বাংলাদেশে গম ও সার সরবরাহ রপ্তানি অব্যাহত রাখতে অনুরোধ জানান তিনি। সাক্ষাৎকালে দুদেশের মধ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং সাইবার সিকিউরিটি ও ফরেনসিক ল্যাবের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি হয় নানান বিষয়ে আলোকপাত করে।